সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাত আরা যশোয়া। বাংলাদেশে প্রচলিত এক কক্ষ বিশিষ্ট আইনসভা পদ্ধতি পরিবর্তন করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে সংস্কার কমিশনের মাধ্যমে। প্রশ্ন উঠেছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশের জন্য আদৌ প্রয়োজন আছে কি? আইন প্রণয়নের ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় কি কি সুবিধা পাওয়া যাবে, জটিলতা থাকবে কিনা? এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রেখেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুফল পাওয়ার পথ আছে কিনা, এমন বিষয়গুলো নিয়ে আজকের সম্পাদকীয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যৌক্তিকতা ও জটিলতা, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হবেন নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করলে মানুষের মনে আসতে পারে ভিন্ন চিন্তা। এবছরই নির্বাচন চায় সব রাজনৈতিক দল, দাবি বিএনপি নেতাদের। একাদশ সংসদ নির্বাচনে অনিয়মে জড়িতদের খোঁজে মাঠে দুদক। আওয়ামী লীগ ও কমিশনের ক্ষমতার অপব্যবহার আর আর্থিক লেনদেন খতিয়ে দেখবে সংস্থাটি। পাচার হওয়া টাকা ফেরাতে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। দাভোসে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক। নতুন সমাজ বিনির্মাণে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান। অবশেষে কিছু পণ্যের শুল্ক হার পরিবর্তন, বাড়বে না ওষুধের দাম। মোবাইল ফোন ও ইন্টারনেটে ভ্যাট প্রত্যাহার। বাজার নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল, গম আমদানি করবে সরকার। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, ফিরছে আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমাদের আরো একজন অতিথি এসে পৌঁছায়নি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আবার বাংলাদেশ বেবি পার্টি বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত কিনা তা ভাবতে হবে। বিএনপির 31 দফার মধ্যেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উল্লেখ আছে। তাই শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের মতো একটি ছোট দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য প্রস্তুত কিনা, বা আরেকটু শক্তভাবে বললে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য প্রয়োজন কিনা, কতটা প্রয়োজন এই মুহূর্তে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালে, যখন তিনি ভিশন 2030 দেন। এবং এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবার পেছনে আমাদের দীর্ঘ যুক্তি আছে। এক হচ্ছে বাংলাদেশের রাজনীতির যেই কালচার, বাংলাদেশের রাজনীতির যেই ধারা, বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, তাতে অনেক সময় দেখা যায় যারা মেধাভিত্তিক কাজ করেন, যারা আসলে তার ক্ষেত্রে অত্যন্ত সুপরিচিত এবং প্রাজ্ঞ, তারা হয়তোবা এই ধরনের পলিটিক্সে ঢুকতে চান না বা এই ধরনের নির্বাচনগুলোতে অংশ নিতে চান না। আবার বাস্তবতা এমনই, মাঠের পরিস্থিতি এমনই যে তারা যদি এই রকম নির্বাচনে অংশও নেন, তাদের জন্য জেতাটাও অনেক সময় ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। সে কারণেই দেশের আপামর জনসাধারণ বা জাতি তাদের মেধা, প্রজ্ঞা এবং তাদের যে অভিজ্ঞতা, সেগুলো থেকে বঞ্চিত হয়। তারা যাতে আপার হাউসে যেতে পারে, আমরা তো এখানে আনুপাতিক হিসেবে বলা হয়েছে সংস্কার কমিশনে যে আপনার লোয়ার হাউসে আপনার যে কয়টা আসন থাকবে তার আনুপাতিক হারে আপনি, বা যত পার্সেন্ট ভোট পাবেন তার আনুপাতিক সদস্য আপনি আপার হাউসে দিতে পারবেন। সো এটা একটা সুযোগ রাজনৈতিক দলগুলোর সামনে, এবং একই সঙ্গে জাতির কাছেও, যে তারা যারা জাতির মেধাবী সন্তান, তাদের মেধাকে তারা কাজে লাগাতে পারে। এক, দুই হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। লোয়ার হাউসে অনেক ডিসিশন পাস করিয়ে নিতে হয় উইচ ইজ পলিটিক্যালি মোটিভেটেড অর উইচ ইজ মোর লাইক পপুলিস্ট ডিসিশন, যেটা অনেক বেশি জনতুষ্টিমূলক হয়ে থাকে। মানুষ যা শুনতে চায়, মানুষ যা দেখতে চায়, মানুষ যা করতে চায়, সেটা যে সবসময় লং রানে কল্যাণকর তা কিন্তু নয়। কিন্তু রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা ইলেকশনে জিতবার জন্যে, কুইক কিছু বেনিফিট পাওয়ার জন্য দেখা যায় সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে বাধ্য হয়। ফর এক্সাম্পল, আজকে ট্রাম্পের কাণ্ড কারখানা দেখছিলাম, মানে ওনার কাজকর্ম আসলে কাণ্ড কারখানা ছাড়া আর কি বা বলবো বলেন। উনি প্রেসিডেন্টের আসনে বসেই উনি যে ওয়াদাগুলো দিয়েছিলেন এবং যেটার কারণে ব্যাপকভাবে ভোট পেয়েছেন, এটা লং রানে আমেরিকার জন্য কতটুকু ভালো বা মন্দ সেটা সময় বলবে। বাট তাকে তো আসলে জনগণ তার কিছু ইলেকশন ম্যানিফেস্টোতে অঙ্গীকার দেখেই ভোট দিয়েছে। উনি ঢুকেই 1500 জনকে ক্ষমা করে দিয়েছেন যারা ক্যাপিটাল হিলে হামলা করেছিল, এবং তাদের কয়েকজনের ইন্টারভিউ বিবিসি
ছাপা হয়েছে, তারা খুবই দোয়া করছেন ট্রাম্পের জন্য, খুবই প্রশংসা করছেন তারা। ট্রাম্প এসেই চীনের আমদানি করা পণ্যের উপরে 10% শুল্ক দিয়েছেন এবং তিনি কানাডার মেক্সিকোকে বলছেন যে তারা মানব পাচার এবং নানান রকম ড্রাগসের সঙ্গে, মানে কানাডার বর্ডার দিয়ে মেক্সিকোর বর্ডার দিয়ে প্রচুর মানুষ এবং ড্রাগস নাকি আসে, এবং সেখানে তিনি 25% শুল্ক আরোপ করবেন, এই হুমকিও তিনি দিয়েছেন। এখন প্রতিবেশীদের সঙ্গে এই ধরনের শত্রুভাবাপন্ন অবস্থা, মানে শত্রুতাটা থাকুক বা না থাকুক, এটাকে উস্কে খুঁচিয়ে ঘা করবার মতন সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে জনতুষ্টিমূলক মনে হতে পারে, কিন্তু এটি লং রানে একটা দেশের জন্য কতটুকু মঙ্গল হবে এটা সময় বলবে। সো ঠিক এই জায়গাটাতে আমি ম্যাচ করতে চাচ্ছি যে বাংলাদেশেও হয়তো অনেক সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টিসগুলো নেয় যেটা জনতুষ্টিমূলক, যেটার আসলে লং রানে খুব ভালো সুবিধা পাওয়া যায় না। সে কারণে আপার হাউস একটা চেক অ্যান্ড ব্যালেন্সে কাজ করে। আর 3 হচ্ছে আপার হাউসে আমরা যদি যেটি এবি পার্টির যে আপত্তি, ওনাদের একজন সদস্যের বক্তব্য আমি শুনছিলাম, উনি বলেছেন যে এটা দেখা যাবে একটা ডাম্পিং স্টেশনের মতন হবে। কিরকম? মহিলা 50টা সংরক্ষিত আসন, আমরা তো 50-53 বছরে দেখেছি, দেখা গেছে যে মানে কোনো না কোনোভাবে যাদেরকে অ্যাকোমোডেট করতে চাইছে দল বাট পারছে না, তাদের যোগ্যতা থাক বা না থাক, তারা সংরক্ষিত মহিলা আসনে জায়গা পেয়েছে, এবং যেটি নারীদেরকে আদতে কিন্তু অনেক পিছিয়ে দিয়েছে। যাই হোক, সেই আলাপে আজকে সেটা টপিক না। সো সেরকম আপার হাউসটাকে যদি আমরা ডাম্পিং হাউস করি, ফর এক্সাম্পল আমার দলের মানে চাটুকার কোনো বুদ্ধিজীবী, আমার দলের প্রিয় কোনো সুশীল, তাদেরকে যদি ডাম্পিং করি সেখানে, সেটা কিন্তু ভালো হবে না। এটা এবি পার্টির একটা যুক্তি ছিল এই আপার হাউসের বিতর্কে। এখানে আমার জবাবটা হচ্ছে, আমরা কিন্তু এই 24-এর অভ্যুত্থান আমাদের প্রত্যেকের ভেতরটাকে না একরকম ঝাঁকি দিয়ে গেছে। সো এখন চাইলেই আগামী 53 বছরের যেই ধরনের রাজনীতি করে পার্টিগুলো গেট অ্যাওয়ে করতে পেরেছে, মানে পার পেয়ে গেছে, ওই রাজনীতি কিন্তু বাংলাদেশে আর হবে না। এটা আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো যে বুঝছে না তা কিন্তু না। আপনি যদি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের কথা লক্ষ্য করেন, আপনি দেখবেন যে উনি শুরু থেকেই বলছেন যে এইবারের নির্বাচন ইতিহাসের কঠিনতম নির্বাচন। তিনি বলছেন এইবারের নির্বাচন যদি বিএনপির নেতাকর্মী মনে করে যে তারা অলরেডি পাওয়ারে চলে গেছে, দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস, বিকজ বিএনপি ইজ নট ইন পাওয়ার নাও, এবং আগামীতেও আসবে কি না, মানে মানে বিএনপির সকল কর্মী সমর্থকদের সেই ব্যাপারে কঠোর পরিশ্রম করতে হবে বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। সো নেক্সট ইলেকশনটা এবং নেক্সট গভর্নমেন্টটা, হ্যাঁ যারাই আসুক নেক্সট গভর্নমেন্টে, ইট উইল বি দ্য রিয়েল চ্যালেঞ্জ ফর দ্যাম। সো তারা আসলে কোন স্টেশনকে ডাম্পিং স্টেশন যদি করতে চায়, বি দ্যাট আপার হাউস অর দ্যাট 50 সিটস ইন দ্য পার্লামেন্ট, পেশার মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করার জন্য একদম এক্ষেত্রে কি এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে কি সেটা সম্ভব নয়, যদি রাজনৈতিক দলগুলো সেই বিষয়গুলো নিশ্চিত করে? যেমন আমরা জানি 33% নারী অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোতে নিশ্চিত করার কথা অনেক বছর আগে থেকেই শোনা যায়, কিন্তু সেটা এখনো প্রায় সব রাজনৈতিক দল এখনো পারেনি। এবার সংস্কার কমিশনে 10% তরুণদেরকে রাখার কথা বলা হয়েছে। তো এভাবে কি রাজনৈতিক দলগুলো সেটা সম্ভব না, রাজনৈতিক দলগুলোর ধারা? দেখুন, আমাদের ভালো লাগুক আর না লাগুক, বাস্তবতা হচ্ছে কোটি টাকার নিচে নির্বাচন হয় না। আমাদের ভালো লাগুক আর না লাগুক, বাস্তবতা হচ্ছে সেন্টারের উপর আপনার কন্ট্রোল থাকতে হবে, না হলে আপনি ভোটে জিততে পারেন, ফলাফলে আপনি জিতবেন না। এবং এই কালচার আজকে শুরু হয় না, 73-এর নির্বাচনেও হয়েছে। সো এই যে পাওয়ার, মানি পাওয়ার অ্যান্ড ইয়োর লোকাল যেটা শক্তিটা, এটা কিন্তু আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে চাইলেই পাবেন না। যিনি হার্ভার্ডে বসে গবেষণা করেছেন, তিনি অবভিয়াসলি কোটি টাকা দিয়ে নির্বাচনের মাঠে আসবেন না। হ্যাঁ, সো ওনাদের মেধাকে কাজে লাগাবো তাহলে কি করে? আপার হাউস ইজ এ গুড অপশন ফর দ্যাট, এটুকুই আমরা বলতে পারি। সেক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে দ্বিকক্ষ বিশিষ্ট, এটাই আপনারা বলতে চাচ্ছেন। আপনি একজন সাবেক সংসদ সদস্য, আপনার কাছে জানতে চাচ্ছি 2/3 ভোটের মাধ্যমে সংসদে তারপরেই সংবিধান সংশোধন করে আনা সম্ভব। আপনার অভিজ্ঞতা কি বলে, সহজ হবে বিষয়টি করা? আমার অভিজ্ঞতা বলে, সংসদে, আমি যে সংসদে ছিলাম সেখানে আসলে এক ব্যক্তির অঙ্গুলি হালনে সংসদটা চলতো, একদম অঙ্গুলি হালন। ফর এক্সাম্পল, কাউকে 2 মিনিট সময় বাড়িয়ে দিতে হবে, এটা কিন্তু কমপ্লিটলি স্পিকারের এখতিয়ার। কিন্তু আমি দেখতাম আমাদের প্রধানমন্ত্রী যে চেয়ারে বসতেন, ওখান থেকে উনি হাতটা এমন করতেন, মানে বাড়ায় দাও চলুক। আবার যদি ওনার পছন্দ না হতো এমন করতেন,
থামাও শেষ। সো এইরকম একটা সংসদে আমাকে যেতে হয়েছে, এবং আমি তো না সংসদ টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যারা সংসদ টিভি দেখে বা দেখেছে বা খবরের ফাঁকে ফাঁকে আপনারা যেটুকু দেখিয়েছেন সেটা অবশ্য খুবই বুঝে শুনে দেখিয়েছেন। শেখ হাসিনার সুন্দর হাসি মুখের ছবি ছাড়া সাধারণত দেখান নাই কেউ। তো এনিওয়ে উনি এক আঙ্গুলে এটাকে হ্যান্ডেল করতেন। মূলত বাংলাদেশের সংবিধান এখন যা, তাতে 151টা যিনি পাবেন তার সকল কথাই আইন, আর 149টা যিনি পাবেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম কথা বললেও কোনো লাভ নাই। একদম সোজাসাপটা সিম্পল কথা। এখন সংবিধান সংশোধনের ব্যাপারে যে কথাটা এসছে, 2/3 মেজরিটি ইজ ডিফিকাল্ট, বাট যখন কোনো একটি দল ল্যান্ডস্লাইড ভিক্টরি পায়, 8-এ আওয়ামী লীগ হয়েছিল, 2001-এ বিএনপি হয়েছিল, ল্যান্ডস্লাইড ভিক্টরিটা তখন আপনাকে যে কোনো কিছু সংশোধন করতে ক্ষমতায়িত করে। আমি সংবিধান সংশোধন যে কমিটির রিপোর্ট এসছে ওটা দেখছিলাম, ওখানে বলা হচ্ছে যে 2/3 মেজরিটির পরেও মানুষের কাছে যাওয়ার কথা, গণভোটের একটা প্রভিশন, ইফ আই এম নট রং, ওটা আছে ওখানে, যে মানুষ কিছু কিছু ব্যাপারে আপনার মানুষের কাছে আবার যেতে হবে, মানুষের মতামত নিতে হবে। সো সেই জায়গাগুলোতে আমার মনে হয় কাজ করার ব্যাপার আছে, এবং সংস্কার কমিশন সেখানে রিপোর্ট দিয়েছে। আমি জানি না রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসবে কিনা। সেক্ষেত্রে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে নিম্নকক্ষ আইন প্রণয়ন করবে, উচ্চকক্ষের মতামতের ভিত্তিতে, সেখানে যাচাই বাছাইয়ের ভিত্তিতে আইন পাশ হবে। তো সেক্ষেত্রে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ার কোনো জটিলতা তৈরি হওয়ার কোনো সুযোগ তৈরি হবে কিনা, কি মনে হয় আপনার? আমরা তো কুইকেস্ট পসিবল পার্লামেন্ট দেখলাম। বাংলাদেশে একটা আইন প্রণয়নে যেই সময় লাগে, ভারতে লাগে তার কয়েক গুণ, ব্রিটেন লাগে তারও কয়েক গুণ। আমরা তো দ্রুততম সময়ের মধ্যে আইন পাশের নজির দেখলাম মাত্র এই যে শেখ হাসিনা রেজিমে। তার কি কোনো ভালো ফল পেয়েছি আমরা? না, পাইনি। সুতরাং কিছু ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে, সেটি আইন প্রণয়ন বলেন, সেটি রাষ্ট্রের পলিসি মেকিং বলেন, সেটি আপনি মানে এই জায়গাগুলোতে আসলে আপনাকে সময় ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে আমরা সবাই জানি। এইরকম একটা বিষয় বিগত দিনে কিন্তু আমরা মশা মারতে কামান দাগার অনেক ঘটনা দেখেছি। সেক্ষেত্রে ব্যয়ের বিষয়টি যদি বলি, অতিরিক্ত বেতন, অবকাঠামোর সংস্কার সবকিছু মিলিয়ে একটি মশা মারতে কামান দাগার মতো ঘটনার সৃষ্টি না হলেও এখন জানি বিজ্ঞ মানুষজন আছেন, সরকারে আছেন, রাজনৈতিক দলগুলোতে আছেন, তারা হয়তো বা পরামর্শ দেবে। কিন্তু এমন কি হবে, ব্যয় সাশ্রয়ী ভাবে কি এই সংস্কারটা করা সম্ভব হবে কিনা, কি মনে হয় আপনার? দেখুন, আমি এই মাত্র বসে বসে হিসাব করলাম, হ্যাঁ, 150 জন যদি 1,50,000 টাকা করে এমপিরা বেতন পান, হ্যাঁ, যদি আপনি 100 জন এমপিও নেন, আপনার কত টাকা খরচ হবে? কত টাকা খরচ? শুধু কি বেতনটুকুই? বেতনটুকুর বাইরে এমপি হিসেবে আমার আর কি সুযোগ সুবিধা? আপনি গাড়ি পেতে পারেন, শুল্কমুক্ত গাড়ি পেতে পারেন, সেই শুল্কমুক্ত থাকবে কি থাকবে না সেটাও পার্লামেন্টের ডিসিশন। হ্যাঁ, আপনি প্লটের আবেদন করতে পারেন, পাবেন কি পাবেন না সেটাও মানে সেখানে তার খরচের বিষয় নাই। আর 3 হচ্ছে আপনার আর তো কোনো ইনকাম সোর্স নাই। হ্যাঁ, আপনি যদি চুরি চামারি প্রকল্প থেকে টাকা মারেন, দ্যাটস অলটুগেদার আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু এর বাইরে আসলে মানে ন্যায্য লিগাল কোনো ইনকাম এমপিদের থাকে না, মানে আমার ছিল না আর কি, আমি পাইনি। আমি 1,62,000 টাকা বেতন ছিল, আমি গড়ে 1,50,000 ধরলাম। সো কয়েক কোটি টাকার ব্যাপার ভাই। আমরা তো একটা আমার কলাম গেছে প্রথম আলোতে, যখন when I was a member of parliament, 2 লক্ষ টাকার সংসদে কি হয়, একদম এটা ছিল কলামের হেডলাইন প্রথম আলোতে, এখনো সার্চ করলে যে কেউ পাবেন। 2 লক্ষ টাকার সংসদে আসলে কি হয়? আমরা কি এই সংসদে কবিতা আবৃত্তি, গান পরিবেশন, পূর্বপুরুষদের স্মৃতিচারণ, কে কবে জানালা দিয়ে উকি মেরে কার সাথে মানে মানে এগুলো আলাপ হয়েছে তো সংসদে, হয়েছে না? হয়েছে তো। সো আমরা যদি সেটার পেছনে কোটি 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 টাকা পানিতে ফেলতে পারি, আপনি কয়েকজন সাংসদ বাড়বে, তার কিছু বেতন ভাতা হবে, সেটাকে এত বড় করে দেখছেন কেন? শুধু বেতন ভাতার বিষয়টি না, বললাম যে বিগত সময় আমরা দেখেছি কেউ খিচুড়ি রান্না শিখতে কোথায় গিয়েছেন, কত কোটি টাকা খরচ হয়েছে, সেটা বললাম যে সেই জায়গায় শঙ্কা তৈরি হওয়ার কোনো কারণ আছে কিনা। সেটার সাথে সংসদ সদস্য বাড়ার কোনো সম্পর্ক নাই, সেটার সাথে আমলাতন্ত্র জড়িত, আমলাতন্ত্র জড়িত, এবং সেটার সাথে আপনি আমলাতন্ত্রকে কত অন্যায্যভাবে ব্যবহার করে ফায়দা লুটতে চান সেটা জড়িত। এখন ধরেন, আমি সবসময় একটা কথা বলি যে একটা দেশে যদি মোটা দাগে ভোটিং সিস্টেম চালু থাকে, মানুষ ভোট দিয়ে তার
প্রার্থী নির্বাচন করতে পারে, মানুষ ভোট দিয়ে তার সরকার বাছাই করতে পারে, এইটুক যদি মোটা দাগে থাকে, এইরকম মানে আমলা তোষণ, ব্যবসায়ী তোষণ, মিডিয়া তোষণ, সুশীল তোষণ, এই বিষয়গুলো থাকবে না। সংস্কার কমিশনে আরো একটি বিষয় এসেছে, নির্বাচনে প্রার্থিতার বয়সসীমা 25 থেকে কমিয়ে 21 বছর করার সুপারিশ করা হয়েছে। আপনি আপনার দল এই বিষয়টিকে কিভাবে দেখেন? সংসদে প্রতিনিধিত্ব করার মতন বয়স 21 বছর কিনা? এই প্রশ্নটা আমি আমার নিজেকে করেছি, কেন এটা করা হলো। একটা পাবলিক স্পেয়ারে একটা আছে, পারসেপশন আছে যে সম্ভবত নতুন যে রাজনৈতিক দল হতে যাচ্ছে স্টুডেন্টসদের সাথে, তাদেরকে ইনক্লুড করবার জন্যই বয়সটি 21 করা হয়েছে। অ্যান্ড ইফ দ্যাট ইজ ট্রু, সরকার যদি এর চেয়ে বেটার কোনো রিজন সামনে আনতে না পারে, তখন এই পারসেপশনটাই কিন্তু রিয়ালিটিতে পরিণত হবে। পলিটিক্সে পারসেপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার ব্যাপারে, আপনার দলের ব্যাপারে বা সরকারের ব্যাপারে মানুষ কি ভাবছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই সরকারটাকে এখন পর্যন্ত সকল রাজনৈতিক দল, ডান বাম মধ্যপন্থী সকল রাজনৈতিক দল এখনো মানে নির্দলীয় ভাবতে চাচ্ছে, এবং চাচ্ছে যে জানতে এবং বুঝতে যে এই সরকারটি কোনো বিশেষ মত, বিশেষ গোষ্ঠী, বিশেষ দল, বিশেষ বাহিনী কারোর দিকেই টিল্টেড না, কারোর দিকেই ঝুঁকে পড়া নয়। সো এখন যদি এটাকে এরকম করে, কোনো দিক থেকে কিন্তু কোনো দাবি উঠে না 21 করতে হবে, মানে কেন হঠাৎ 21? এই প্রশ্নের সদুত্তর সরকারকে দিতে হবে। মানে প্রতিনিধিত্ব করার মতো সংসদে 21 বছরটা যথেষ্ট কিনা আপনার কি মনে হয়? সংসদ সদস্য হিসেবে জানতে চাচ্ছি। মানে আমি অনেক সাংসদকে জানি যারা 70 বছরেও সাংসদ হওয়া উচিত ছিল না, আসলে তাদের 80 বছরেও আসলে তাদের সংসদে যাওয়া উচিত ছিল না, কিন্তু তারা গেছে। সো 21-এ যদি মেধাবী থাকে, আমি মেধাবী কিন্তু পেয়েছি, আমি পাইনি তা নয়, পেয়েছি। সো তারা যদি যেতে পারে, যাবে। সেক্ষেত্রে আপনারা বলছেন যে 21-এ যদি মেধাবী থাকে, এটা আমার ব্যক্তিগত মত। আপনার আমার ব্যক্তিগত মত। দলীয় মত হচ্ছে যে এই সরকারকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। এই সরকার কোনো বিশেষ গ্রুপকে ফ্যাসিলিটেট করছে, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে না। আচ্ছা, নির্বাচনের জন্য বিএনপি সবসময় যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন হোক, একটি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক, এমন কথা বলেছেন। এবছর আবার বলেছেন 5 আগস্ট নির্বাচনের জন্য একটি ভালো সময় হতে পারে। এই বছরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে আন্দোলনের ডাক দেওয়া হবে, এমন কথাও বিএনপি নেতারা বলেছেন। আসলে বিএনপি ঠিক কবে নাগাদ নির্বাচন চায়, সেটা প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে যদি ঘোষণা দেওয়া না হয়, আন্দোলনের ধরন গতিটা কেমন হবে জানতে চাচ্ছি রুমিন ফারহানা। আমরা তো ডেফিনেটলি বিএনপি অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচন চাই, অ্যান্ড উইচ ইজ ভেরি লজিক্যাল। ভেরি লজিক্যাল এই জন্যে, দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি যে জানে যে আজকে ভোট হলে কালকে সে ক্ষমতায় যাবে, কেন সে নির্বাচন চাইবে না? 1 2 হচ্ছে মানুষ দীর্ঘ সময় ভোট দেয় নাই, জাতীয় নির্বাচনে ভোট দেয় নাই, স্থানীয় নির্বাচনে ভোট দেয় নাই। সো মানুষের মধ্যে ভোটের একটা আকাঙ্ক্ষা আছে, আমরা এটাকে অস্বীকার করতে পারি না। সো মানুষের তরফ থেকেও কিন্তু একটা ভোটের মানে এক ধরনের ডাক আছে। আর 3 হচ্ছে যৌক্তিক সময়। আসলে যৌক্তিক সময় কতটা? দেখুন, আমরা কিন্তু অগস্ট বা জুলাই কিন্তু ভেরি রিসেন্টলি বলেছি। এর আগ পর্যন্ত কিন্তু আমরা শুধু বলেছি যে আমরা আপনার রিজনেবল সময়ের মধ্যে। আনফরচুনেটলি এক একজন অ্যাডভাইজার এক এক রকম কথা বলে। ফর এক্সাম্পল, একজন অ্যাডভাইজার যদি বলে এই বছরের মধ্যে হবে, আরেক অ্যাডভাইজার সাথে সাথে বলে এটা ওনার ব্যক্তিগত মত। আবার আরেকজন হয়তো বলছেন যে আমরা নির্বাচনী যাত্রা শুরু করে দিয়েছি, এই কয়েক মাসের মধ্যে আমাদের সব রেডি হয়ে যাবে। সাথে সাথে বলা হয় এটা চিফ অ্যাডভাইজারের অফিস থেকে আসবে। চিফ অ্যাডভাইজার শেষমেশ বললেন 25-এর শেষ কিংবা 26-এর শুরু। পরের দিনই আবার তার প্রেস সেক্রেটারি বললেন না 26-এর মাঝামাঝি। সো ভেরি কনফিউজিং। মানুষ না কনফিউশনের মধ্যে থাকতে চায় না। দেশ কনফিউশনের মধ্যে থাকাটা খুব ভয়ঙ্কর, এবং রাজনৈতিক দলগুলো সার্টেনলি এই কনফিউশনকে ভালো চোখে নেবে না। যে কারণে আপনি দেখেন বিএনপির মহাসচিব কিন্তু বলতে বাধ্য হচ্ছেন 1-11 বিরাজনীতিকরণ। কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, সেটা দেশের জন্য ভালো হবে না, মানুষের জন্য ভালো হবে না। সো এই কথাগুলো বলবার পেছনে তো ডিপ ডাউন কারণ আছে, কথাগুলোর গভীরে তো কারণ আছে। কারণটা আসলে রাজনৈতিকভাবে খুব স্বস্তিকর না। সরকারের উচিত, আমরা তো বিশ্বাস করি সরকার নির্বাচন করবে না, তাই না? তাই তো আমরা তো বিশ্বাস করি সরকার কোনো দল করবে না। সুষ্ঠু নির্বাচন দিতে এসেছে এমনটা বারবার বলতে শোনা যায়। সরকার ফ্যাসিলিটেট করবে একটা সুষ্ঠু নির্বাচন, এইটুকুই তো আমরা বিশ্বাস করতে চাই, তাই না? তাহলে তারা কেন মানে তাদের মানে কোনো রোড ম্যাপ কেন ট্রান্সপারেন্ট এবং ক্লিয়ার থাকবে না আমাদের সামনে? একজন রাজনৈতিক কর্মী এবং বাংলাদেশের নাগরিক হিসেবে
এই প্রশ্নটা তো আমি রাখতে পারি। 5-6 মাসেই কি একটা রোডম্যাপ দেওয়ার জন্য যথেষ্ট কিনা, যে পরিস্থিতিতে দেশ ছিল সেখান থেকে? আমি মনে করি 5-6 মাস খুব কম না। কেন? কারণ একটা নির্বাচিত সরকার থাকে ম্যাক্সিমাম 5 বছর। এবার সংস্কার কমিশন বলতেছে 4 বছর থাকবে। তো 5 বছরের যার মেয়াদ, তার জন্য 5 মাস ঠিক আছে, ইটস অলরাইট, হানিমুন পিরিয়ড ধরা যায়। তাও কিন্তু খুব একটা স্বস্তিদায়ক সময় না, 5 মাস যথেষ্ট। সেখানে এই সরকারটির প্রধান নিজেই বলছে যে আমাদের মেয়াদ নির্বাচিত সরকারের চেয়ে অনেক কম হবে। তাহলে 5 মাস আপনার কাছে কেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি? 5 মাস ইজ আ লং টাইম। স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনের কথা বললেন। অনেকেই মনে করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা স্বাভাবিকভাবেই অনেকবার বলতে শোনা গেছে তাদেরকে যে একটি অরাজনৈতিক সরকারের আমলেই তারা স্থানীয় সরকার নির্বাচন চান, রাজনৈতিক সরকারের আমলে না। আপনারা বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, আগে জাতীয় নির্বাচন। কেন আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন? আমি যদি প্রশ্ন করি, ওনারা কেন আগে স্থানীয় চাইছেন? অরাজনৈতিক সরকারের কেন রাজনৈতিক ভাবে প্রভাবিত তারা করতে চান না বলে বিভিন্ন সময় তারা বলেছেন স্থানীয় সরকার নির্বাচন। আমাদের তো তত্ত্বাবধায়ক সরকারের একটা ফরম্যাট হয়েছে। আমরা তো তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরেও আসছে, আলাদা আদালতের রায়ও হয়ে গেছে। সো দরকার হয় সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আবার না হয় স্থানীয় সরকার হবে। 1, 2 হচ্ছে পুরো জাতি 15 বছর কোনো জাতীয় নির্বাচনে ভোট দেয় নাই। এই জাতিটিকে আপনি এখন কেন ডাকসু নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে ব্যস্ত রাখতে চাইছেন? কেন? এই শুনেন, পলিটিক্সে আলটেরিয়ার মোটিভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার ভেতরের উদ্দেশ্য কি, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি টাইম বায় করতে চাচ্ছেন? আপনি কি সময় ক্রয় করতে চাচ্ছেন? আপনি কি নিজের দলকে গুছিয়ে নেবার জন্যে আরেকটু অনুকূল পরিবেশ চাইছেন? আপনি কি চাইছেন যে কার কার সঙ্গে আসলে আপনার জোট এবং সখ্যতা হতে পারে সেটা যাচাই করে নিতে? এগুলো যদি আপনার উদ্দেশ্য লক্ষ্য হয়, তাহলে এটা আপনি আসলে খোলাখুলি জাতির কাছে স্পষ্ট করুন। কারণ জাতি কিন্তু ক্লিয়ার ট্রান্সপারেন্ট লিডার পছন্দ করে। সেক্ষেত্রে আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন, পরে চাচ্ছেন জাতীয় নির্বাচনটা আগে যাচ্ছেন। আরেকটি বিষয়, ডক্টর মঈন খান বলেছেন ফ্যাসিস্টদের নিয়ে নির্বাচনের আগ্রহ নেই বিএনপির। আবার কিছুদিন আগে আমরা দেখেছিলাম আব্দুল আওয়াল মিন্টু বলেছেন বিএনপির সঙ্গে কোনো আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচন করে তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে। আসলে অবস্থানটা কি? আপনারা কি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন চান নাকি চান না? আমাদের চাওয়া না চাওয়া আসলে কিছু যায় আসে না। আপনি চিন্তা করেন তো, একটা নির্বাচন ডিক্লেয়ার করা হলো, নির্বাহী আদেশে, আইনের মাধ্যমে কিংবা ধরেন গণভোটে কোনোভাবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ হলো না। আওয়ামী লীগে কি সত্যি আপনি এমন কাউকে খুঁজে পাবেন যিনি প্রার্থী হবেন নৌকার প্রতীক নিয়ে? এই সাহস নিয়ে কেউ মাঠে আসবে? কিংবা তার পক্ষে কেউ প্রচারণায় মাঠে নামবে? বিবিসির একটা রিপোর্ট আমি দেখছিলাম যে আওয়ামী লীগকে আবার কাম ব্যাক করার চেষ্টা করছে কিনা। ওখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে আওয়ামী লীগের একদম রুট লেভেলের, গ্রাস রুট লেভেলের যে কর্মী, তারা খুবই খেদ এবং দুঃখ এবং ক্ষোভ নিয়ে বলছেন যে চুরি করলো নেতারা, এমপিরা, মন্ত্রীরা, আজকে পালায় বেড়াইতে হইতেছে আমাদেরকে। তারা সকল অন্যায়ের করলো, সকল অন্যায় তারা করলো, আজকে আমাদেরকে মুখ লুকায় চলতে হচ্ছে। সো এই যে তৃণমূলের কর্মীদের অসন্তোষ, তারা কি যাবে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে? সো এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না, আমি মনে করি এইভাবে। রুবেল ফারহান, আবার আপনার কাছে ফিরবো। বেশ অনেকটা সময় পরে নুরুল হক নূর আমাদের আরেকজন অতিথি আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যৌক্তিকতা ও জটিলতা। আমরা এতক্ষণ সে বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যেহেতু একটু সময় পরে এসেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের এই মুহূর্তে প্রস্তুত বাংলাদেশ কতটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের জন্য, বা প্রয়োজনীয়তাই বা কতটা, আপনি কি মনে করেন? রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নিয়ে একটা ব্যাপক আলোচনা হচ্ছে এবং এই গণ অভ্যুত্থানের স্পিরিটও ছিল যে বাংলাদেশ 50 বছরের রাষ্ট্র হিসেবে কিছু প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে থাকার কথা ছিল। সেই রকমের কিছু প্রতিষ্ঠান, তার মধ্যে সংসদ অন্যতম, আমরা সেইভাবে গড়ে তুলতে পারি নাই। সংসদকে বলা হয় যে 70 নম্বর অনুচ্ছেদের কারণে যে সংসদ সদস্যদের স্বাধীনতাকেও খর্ব করা হয়েছে, হ্যাঁ না ভোটের মাধ্যমেই শুধু তাদের মতামত জানিয়ে দেয়। সেক্ষেত্রে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বিশিষ্টজনদের পক্ষ থেকে এসেছে। তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে।
এখন আগে অ্যাপ্লাই হয় নাই, এখন করা যায়। একসময় আমাদের প্রেসিডেন্সিয়াল শাসিত সরকার ব্যবস্থা ছিল, সেটা 91-এ সংসদীয় গণতন্ত্রে আমরা এসেছি। সেটা তো আগে ছিল না, বাট 91-এ শুরু হয়েছে। ভালো একটা ফলাফল কিছুটা দেখা গেছে। আবার এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি করা যায় অনেকের দৃষ্টিতে তো ভালো। আমরা দলগতভাবে সেটার পক্ষে, যার কারণে আমরা এটা মত দিয়েছিলাম। কিন্তু অ্যাপ্লিকেশনটার প্রক্রিয়াটা কী হবে, প্রসেস কী হবে, সেইটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে। এবং সেটি নিয়ে যেটা সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে আনুপাতিক হারে, মানে হচ্ছে বিশেষ করে নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল ভোট পাবে তার উপরে নির্ভর করে 50% আসন নির্ধারিত হবে, আর 50% হচ্ছে আপনার যারা সংখ্যাগরিষ্ঠ আপনার হবে তারা নির্ধারণ করবে, এরকম বোধহয়। আর প্রেসিডেন্টের মনোনীত 5 জন থাকবে। সেক্ষেত্রে এই প্রক্রিয়া যেটা প্রস্তাব করেছে সেটা আমি মনে করি একটা ভালো প্রক্রিয়া। আবার আলোচনার মধ্যে দিয়ে যদি এর চেয়ে আরও কোনো বেটার প্রক্রিয়া যাওয়া যায়, সেটা নিয়ে আলাপ করা যেতে পারে। অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবার মতামত নেওয়া যেতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে আপনারা একমত সংস্কার কমিশনের সঙ্গে, তাই তো? জি। আরও একটি বিষয় উঠে এসেছে, নির্বাচনে প্রার্থিতার বয়স সীমা 25 থেকে কমিয়ে 21 বছর করার সুপারিশ করা হয়েছে। রুমিন ফারহানা বলছিলেন যে নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই কি এমনটা করা হয়েছে কিনা সে বিষয়টি এখন স্পষ্ট না। আপনার কি মনে হয় 21 বছর বয়সের এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে, এবং 21 বছর বয়সটা যথাযথ কিনা সংসদে প্রতিনিধিত্ব করার জন্য? এখন এই আন্দোলনে যেহেতু ছাত্র এবং তরুণদের একটা অগ্রণী ভূমিকা ছিল, সাহসী ভূমিকা ছিল, এবং স্বাভাবিকভাবেই বলা চলে যে আপনার সিনিয়র রাজনীতিবিদদের বা রাজনৈতিক লিডারশিপের ব্যর্থতা ছিল, যার ফলে গত 17 বছরে যে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে সেখানে সফলতা পাওয়া যায়নি। সেখানে ছাত্ররা কিংবা তরুণরা এই লড়াইয়ে সফলতা দেখিয়েছে। স্বাভাবিকভাবেই এরকম একটা গণ অভ্যুত্থানের পরে কিংবা বিপ্লবের পরে যারা বিপ্লবের নেতৃত্ব দেয় তাদের একটা প্রভাব সব ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে শাসন ব্যবস্থায় থাকে। হতে পারে যে এই সময়ের বিশেষ করে এই সাহসী তরুণদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আপনার সংসদ সদস্য হিসেবে বয়স 21 করা হয়েছে, কিন্তু এটা আমি মনে করি যৌক্তিক। 21 বছর 18 বছর বয়সে যেহেতু প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে সে ভোটদানের অধিকার পায়, তাহলে সে আমার মতে 18 বছরই সে যদি ভোটদানের অধিকার পায় তাহলে সংসদ সদস্য কেন হতে পারবে না? আপনি যদি ওই বাইন্ডিং দিয়ে দেন যে 25 বছর লাগবে, তাহলে আপনি ভোটও 25 বছর করে দেন, কারণ ভোটের মাধ্যমেই তো আপনার জনপ্রতিনিধি, সেটা সংসদ থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়। সেক্ষেত্রে আমি এটা অযৌক্তিক দেখি না। তবে বাস্তবতা হচ্ছে যে যেমন বর্তমানে তো আছে যে সংসদ সদস্যদের সর্বনিম্ন বয়স 25, কিন্তু 350 সংসদ সদস্যের মধ্যে 25 জন সংসদ সদস্য নাই যাদের বয়স 25। ঠিক একইভাবে এই 21 বছর করা হলেও আমার ধারণা আগামী সংসদেও 21 জনও খুঁজে পাবেন না যে যাদের বয়স 21। এটা হয়তো এনকারেজ করার জন্য তরুণদেরকে রাখা হতে পারে। তবে 10% তরুণ প্রতিনিধিত্ব রাখার যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, যদি এটা প্রস্তাব, এটা সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে। এইটা আপনার এই 6 সংস্কার কমিশনের চেয়ারম্যানরা সদস্য হবেন, এখানে চিফ অ্যাডভাইজার চেয়ারম্যান হবেন, আলী রিয়াজ স্যারকে কো চেয়ারম্যান করা হয়েছে। তারা রাজনৈতিক দলগুলোর সাথে আবার বসে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাবেন। তো এই 10% তরুণ এখন বিভিন্ন রাজনৈতিক দল তার পার্টির স্ট্যান্ড থেকে সে কাকে ট্রাস্টেড মনে করে কিংবা কাকে জনসম্পৃক্ত মনে করে তাকে সে মনোনয়ন দেবে। সেইখানের বাইন্ডিংসটা আমি যৌক্তিক মনে করি না। যে 10% তরুণ আপনি কিভাবে ভাগ করবেন সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। আর এখন যে তরুণদেরকে নিয়ে আপনি খুব আশাবাদী, খুব উচ্ছ্বসিত, সেই তরুণদের তো আমরা বিপরীত কিছু দেখতে পারি। কারণ ইতিহাসে একসময় যারা হিরো থাকে আবার সময়ের পরিবর্তনে তারা ভিলেনে পরিণত হয়। সেটা মুক্তিযুদ্ধের সময় থেকে 75-এর ঘটনা আমরা দেখেছি। ধরেন মেজর ডালিম কিংবা কর্নেল রশিদ সহ ওই সময় অনেকেই কিন্তু সেই সময়ের অনেকের কাছে হিরো ছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের অনেকে কিন্তু ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। তো এখন এই সময়ের যেটা তরুণ, এইটা একটা গণ আন্দোলনে তারা লিডারশিপের কারণে মানুষের কাছে পরিচিতি পেয়েছে, মানুষ তাদেরকে ট্রাস্ট করছে। কিন্তু গত 5 মাসে আবার তাদের অনেকের যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু ওই ঘটনাটাকেই আবার মনে করিয়ে দিচ্ছে যে যারা একসময় হিরো তারা আবার ভিলেন হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে। তো সেই ক্ষেত্রে 24-এর হিরোরা কি ভিলেন হয়েছে? অনেকে এরকম বলতে চাচ্ছে। হিরোরা ভিলেন হয়েছে সেইটা এখনই না বলা গেলেও যারা একটু পরিচিত ফেস, একটু লিডার হিসেবে উঠতেছে, তাদের অনেকের বিরুদ্ধে বর্তমান এই অল্প সময়ের মধ্যেই
যে সমস্ত অভিযোগ, তারা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে চায়, ব্যবসায়ী কমিউনিটিকে শেল্টার দিতে চায়, কিংবা এই আন্দোলনটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, যেখানে আমরা সবাই ওপেন আলোচনায় ফ্যাসিবাদের বিরুদ্ধে বলছি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা বলছি। আবার দেখা যাচ্ছে যে আওয়ামী মাইন্ডেড ব্যবসায়ী কিংবা অন্য আপনার আমলাদেরকে প্রোটেক্ট করার জন্য একটা গ্রুপ কাজ করতেছে। সেখানে এখনকার এই আন্দোলনের নেতৃবৃন্দের অনেকের সম্পৃক্ততা আছে। তো এইটা যদি চলতে থাকে তাহলে তো যদি কেউ মানে স্বাভাবিকভাবেই তাদের ত্যাগ, স্যাক্রিফাইস এবং মুভমেন্টের কারণে হিরো হয়, তাদের তো ভিলেন ভাববে। মুক্তিযুদ্ধের পরপর জাসদের যে উত্থান ছিল, নিশ্চয়ই আপনাদের সকলের জানা আছে যে আপনার জাসদের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তারা জয়লাভ। মানুষের মুখে যে শেখ মুজিবের বিরুদ্ধে লড়াকু সংগঠন, মানুষের অধিকারের পক্ষে, আওয়ামী লীগের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে জাসদের মতো পপুলার সংগঠনও কিন্তু সময়ের পরিক্রমায় বলতে গেলে ওইভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই বাস্তবতায় তো এখনকার যে সম্ভাবনা তরুণদের, সেই জাসদের তরুণদের মতো কি হয় সেটাও একটা দেখা। নূর হক নূর, নির্বাচন আগে নাকি আগে সংস্কার? বিএনপি বারবার বলেছে যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করেই আগে জাতীয় নির্বাচন দিতে হবে। আপনাকে কিছুদিন আগে বলতে শোনা গেছে যে আগে অধিকাংশ সংস্কার হবে তারপরে নির্বাচন। আসলে আপনাদের অবস্থানটা কোথায়? আমরা তো চাইছিলাম এইটাই, যে এটা তো আর নর্মাল কেয়ারটেকার গভর্নমেন্টের মতো 3 মাসের জন্য একটা কেয়ারটেকার না, এটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার, যারা জনগণের প্রত্যাশা পূরণ করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে। সেজন্য আমরা বলছিলাম যে এই সরকার 1 বছর থাকুক, 1.5 বছর থাকুক, কিংবা 2 বছর থাকুক, সংস্কার করে তারা একটা নির্বাচন দেবে। কিন্তু গত 5 মাসে তাদের যে পারফরমেন্স, তাতে এখন আর তাদের প্রতি আস্থা রাখা যাচ্ছে না। কারণ এই 5 মাসে এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে দেশের বাজার ব্যবস্থা কিংবা দেশে স্থিতিশীলতার প্রশ্নে তারা অনেকাংশে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতা, যেটা আমরা বলছিলাম যে যেমন এই সরকারের ব্যর্থতা আগামীর বাংলাদেশের জন্য একটা বিপর্যয় তৈরি করবে, কাজে এই সরকারকে সফল হতেই হবে। তো আমরা তো চাই যে সফল হোক সরকার। বিএনপি বলেন, জামাত বলেন, সবাই কিন্তু ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল, এবং সরকার যখন ডাকে বিভিন্ন ক্ষোভ থাকা সত্ত্বেও সরকারকে যেভাবে তারা কোঅপারেট করার জন্য আলোচনাগুলোতে সম্মত হয়, বাংলাদেশে গত 50 বছরের চিত্র দেখা যায়নি। কিন্তু সরকার এরপরেও কিন্তু তারা আসলে সঠিক লাইনে আসতে পারেনি। তো এই রকমের যদি একটা আপনার মাজা ভাঙ্গা সরকার হজবরলার মধ্যে দিয়ে বছর 2 থাকে, তাহলে দেশে 12টা বেজে যাবে। কাজে সেই জায়গা থেকে এখন কিন্তু আর আমার স্ট্যান্ডটা ওইখানে রাখতে পারছি না, এখন ওইখানে রাখতে পারছি না। এতদিন যেভাবে চাইছিলাম যে না, এই সরকার থাকুক, যে কোনো সংস্কার, কিন্তু সংস্কার করতে করতে তো 12টা বাজাই ফেলবেন, আরেকটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করবেন। কারণ মানুষ তো অসন্তুষ্ট হয়ে রাস্তায় নামবে, প্রতিক্রিয়া দেখাবে। সেই ক্ষেত্রে এখন আমাদের পজিশন হচ্ছে, যেটা বিএনপিও বলছে, হ্যাঁ সংস্কার, কিছুটা সংস্কার হওয়া একেবারে দরকার, বিশেষ করে একটা ফেয়ার ইলেকশনের জন্য। প্লাস হচ্ছে আমরা ইতিমধ্যেই জানেন, যেমন সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের প্রক্রিয়া নিয়ে অনেকদিন ধরে বিতর্ক হচ্ছে, সে একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে যে ওই নিয়মের মধ্যে দিয়ে বিচারক নিয়োগ প্রক্রিয়া, এই রকমের যে সংস্কারগুলো, যেগুলো অধ্যাদেশ কিংবা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করা যায়, বিশেষ করে এই বছরের ডিসেম্বরে যদি ইলেকশন হয়, এখনও অনেক সময় আছে। তাহলে এই মিনিমাম না, আমি মনে করি ম্যাক্সিমাম সংস্কার চাইলেও এই 1 বছরে করা অনেকখানি সম্ভব। সেক্ষেত্রে এই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যে সময়টুকু পর্যন্ত এই সরকারকে সবাই একমত হয়, ওই সময়টুকুর মধ্যে যে সংস্কার তারা করতে পারে সেইটুকু তাদের করে এখন দেশের জন্য, আগামীর ফিউচারের জন্যই বোধহয় আর্লি ইলেকশনটা এখন সময় চাহিদা হয়ে গেছে। সম্ভব। নুরুল হক নূর বলছিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন একটি কথা বলেছে যে বিগত সরকারের থেকেও দুর্নীতি ও ঘুষের পরিমাণ বেড়েছে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে, এমন অভিযোগ করে তিনি বলেছেন চাঁদাবাজি, দখলদারিত্ব, নিরাপত্তাহীনতা নিত্য সঙ্গী হয়ে গেছে। বর্তমানে বিএনপিকে বিভিন্ন সময় বলতে শোনা যায় যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা অনেকটা সহজ হবে। আপনি কি বলতে চান যে এই সরকার যা পারছে না তা রাজনৈতিক সরকারের জন্য অনেকটা সহজ হবে? অনির্বাচিত সরকারের জন্য সবসময় পরিস্থিতিটা জটিল থাকে এবং রাজনৈতিক সরকারের জন্য সহজ থাকে। কেন থাকে? এক, আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে বহুদিন হলো বিনিয়োগ কিন্তু এক জায়গায় আটকে আছে। কারণ কি? আনসার্টেনিটি, অনিশ্চয়তা। এই সরকার কতদিন থাকবে, কবে যাবে, কিভাবে যাবে? এই যে নুরুল হক নূর ভাই এখনই বললেন যে একটা আরেকটা গণঅভ্যুত্থান না হয়ে যায়। সো এই যে মানুষের প্রেডিকশন, চিন্তা, ক্যালকুলেশন, আনসার্টেনিটি, মানুষ বিনিয়োগ করে না। বিদেশি বিনিয়োগও সেইভাবে আসে না। গত কয়েকদিন আগেই ভারতীয় সেনাপ্রধান বললেন
নির্বাচিত সরকার আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে। কেন বলছেন এ কারণেই যে নির্বাচিত সরকারের প্রতি যত হোস্টাইল প্রতিবেশী হোক না কেন, যত শত্রুভাবাপন্ন দেশই হোক না কেন, তারা একভাবে ডিল করে। কেন করে? বিকজ তারা জানে যে এই সরকারটি 5 বছর থাকবে, এই সরকারের সাথে 5 বছর সম্পর্ক চালিয়ে নিয়ে যেতে হবে, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ চালিয়ে নিয়ে যেতে হবে, দ্বিপাক্ষিক যেই ইন্টারেস্টগুলো আছে সেগুলোতে কাজ করতে হবে। এবং এটি যেহেতু রাজনৈতিক সরকার, এই সরকারটি ঘুরে ঘুরে আবারও আসবে, তাই না? এই সরকারটি আবার হয়তো 5 বছর পর নির্বাচিত হবে, আবার হয়তো 10 বছর পর ক্ষমতায় আসবে। সো দেশগুলো, সরকারগুলো স্বচ্ছন্দ বোধ করে একটি রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে। 3 হলো আইন শৃঙ্খলা বাহিনী, ফর এক্সাম্পল পুলিশ প্রশাসন, তারা মনে করছে এই সরকারের আদেশ না মানলেই কি। আমার নিজের কাছে মানে নিজের কানে শোনা ওনাদের কারো কারো ব্যক্তিগত অভিজ্ঞতা, একই আদেশ 10 বার দিয়েও কাজ হচ্ছে না। অনেকেই ক্যারি আউট করার তাগিদ বোধ করছেন না। ধরুন একজন যুগ্ম সচিব কিংবা একজন উপসচিব কিংবা একজন অতিরিক্ত সচিব, সচিব বাদই দিলাম, তারা মনে করে এই সরকার আছে, কালকে নাই, আমি তো আমার চেয়ারেই থাকবো। কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে, সে তার সেট আপ তৈরি করবে। গ্রাসরুট পর্যন্ত কিন্তু তার লোক আছে, গ্রামগঞ্জ একেবারে প্রান্তিক অবস্থা পর্যন্ত কিন্তু তার লোক আছে। সো অনেক সমস্যা ওই গ্রামের, ওই ইউনিয়নে, ওই ওয়ার্ডে সমাধান হয়ে যায়, যেটা হয়তো এই সরকারের সময় একেবারে কেন্দ্র পর্যন্ত এসে ফাইলের স্তূপ জমা হয়ে যাচ্ছে। তারপরে ধরুন একটা পলিটিক্যাল গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি থাকে। কিরকম? 5 বছর পর তাকে আবার ভোটের মাঠে গিয়ে দাঁড়াতে হবে, মানুষের কাছে জবাব দিতে হবে। এই যে বললেন, আজকে আপনাদের একটা রিপোর্ট দেখলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যিই খারাপ। আমার বাসার সামনে একজন ব্যবসায়ী মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেটে কুপিয়ে জখম করা হয়েছে, তার ইন্টারভিউ আমি দেখতেছিলাম। সো এটা কিন্তু একটা নির্বাচিত সরকার হলে এরকম অবস্থা খারাপ হয় না। ছিনতাই বেড়ে গেছে। আজকাল রাতে টকশো থেকে বাসায় ফিরতে এই ফর দ্য ফার্স্ট টাইম আমার কিন্তু এই সময়গুলোতে আমার কিছুটা ভয় লাগে। বিকজ এখন যে আসলে কে কোন ইন্টারেস্ট থেকে কার উপরে হামলা করে কার উপরে দায় চাপাবে আমি জানি না। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে আমি স্ট্রেইট অ্যাওয়ে পলিটিক্যাল গভর্নমেন্টকে দায়ী করব, এবং সেই কারণে পলিটিক্যাল গভর্নমেন্টের একটা প্রেশার থাকবে পুলিশ এবং প্রশাসনের উপরে যে তোমাদের ঠিকমতো কাজ করতে হবে যদি তোমরা ওএসডি হইতে না চাও। জুলহাক নূর, এই একই প্রসঙ্গে ফিরতে যাচ্ছি। সংস্কার না নির্বাচন, আগে সংস্কার নাকি পরে নির্বাচন, এমন নানান প্রশ্ন আসে। এর মধ্যে বাজারে গিয়ে জনগণ দীর্ঘ শ্বাস ফেলছেন এবং নিরাপত্তা নিয়ে প্রত্যেকটি মুহূর্তে শঙ্কায় থাকতে হচ্ছে, এমন কথা আমরা দেখি। স্কুলে বই এখনো দেওয়া সম্ভব হয়নি, পিডিএফ দেখিয়ে পড়ানো হচ্ছে শিক্ষার্থীদের, মাসের 22 দিন চলে গেছে। এই সব দিকে কি সরকার যথেষ্ট নজর দিচ্ছে বলে আপনার মনে হচ্ছে? এখন আপনার বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা আপনার বই হাতে না পাওয়া, এলসি খোলার প্রবলেম, এইটা কিন্তু আগের গভর্নমেন্টের সময় বিশেষ করে ডলার ক্রাইসিস থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল মারাত্মক রকম। তবে পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা ঠিক যে এই সরকারের কিছুটা শক্তি থাকার ফলে সে নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক কিছু করতে পারে। যেমনি শেখ হাসিনার গভর্নমেন্ট রিজার্ভ থেকে আপনার ফান্ড বিভিন্ন যে সমস্ত অপ্রয়োজনীয় কিছু কিছু জায়গায় খরচ করেছিল, ধার দিয়েছিল। এইটা এই ধরনের গভর্নমেন্ট সেটা পারে না। তো এখন এই গভর্নমেন্টের যেটা হয়েছে, এখন তো দেশের এই পরিস্থিতির কারণে বিদেশি বিনিয়োগ নাই, ইভেন সত্যিকার অর্থে দেশের মধ্যেও আপনার ব্যাংকের লিকুইডিটি থেকে শুরু করে বাজারের মানি ফ্লো কম। কারণ হচ্ছে যাদের হাতে টাকা আছে 16 বছরে, এটা কিন্তু এই তারা আওয়ামী লীগ একটা করাপ্টেড, একটা অসৎ দুর্বৃত্ত শ্রেণী তৈরি করেছে। টাকাটা কিন্তু ক্যাপিটাল তাদের হাতে, তারা তো অনেকে দেশ ছেড়েছে, অনেকে পলাতক আছে, কাজেই তাহলে তাদের এই মানি বা ধরেন তাদের ক্যাপিটাল কিন্তু বাজারে নাই, যার ফলে কর্মসংস্থান থেকে শুরু করে আপনার আর্থিক যে একটা গতি আসবে সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। এখন এটা ভালো হোক মন্দ হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে, ধরেন আওয়ামী লীগের আমলেও কিন্তু বিএনপির ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হয়নি, কিছু কিছু ব্যবসায়ীরা তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছে। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সেটা দ্বিপাক্ষিক এবং দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে যতটা সহজে একটা জায়গায় পৌঁছাতে পারে, ওখানে এই গভর্নমেন্টের সাথে ব্যবসা করবে, কার সাথে কথা বলবে। সে ফর এক্সাম্পল আমাদের বাণিজ্যমন্ত্রী বলেছে সেও 20 কোটি টাকা দিয়ে গ্যাসের লাইন নিয়েছিল তার কোম্পানির জন্য। যদিও আমি মনে করি যে এই কথা বলে তো তার মরালিটি তিনি হারিয়েছেন, যে তার মানে তিনি ঘুষ দিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আপনার এই জায়গায় এসেছেন, তাহলে তিনি এখন গভর্নমেন্টের থেকে কতটুকু সৎ থাকতে পারবেন। তিনি তো আগেই
আপনার এই অসততার সরকারের মধ্যে জড়িয়ে উপদেষ্টা গেছে। মাঝে মধ্যেই সিন্ডিকেটের কথা বলেন, কিন্তু এখন তো কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, তাহলে সিন্ডিকেট কারা, আপনার কি মনে হয়? না, সিন্ডিকেটের চেয়ে আমি মনে করি যে মিসম্যানেজমেন্ট একটা বড় প্রবলেম। সেইখানে সরকারের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি খুব ভালো না, এবং সরকারের যারা আপনার উপদেষ্টা পরিষদে আছে তাদের আসলে তারা দায়িত্বের ভারে কিছুটা নুজ্জু। বিকজ রুমিন আপা এমপি ছিলেন, কাজে উনি সংসদীয় কমিটিতে কাজ করেছেন। ওনার কিন্তু আপনার সংসদীয় এলাকা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় যতটুকু ধারণা আছে, আমি কিন্তু এমপি হই নাই, আমার কিন্তু সেটা বাস্তবটা নাই। কাজে এখন সে যদি মন্ত্রী হয়, সে একসাথে দুইটা দায়িত্ব পাইলে যেভাবে সামলাইতে পারবে, আমার একটা চালানোই কিন্তু হিমশিম খেতে হবে। সেক্ষেত্রে এই গভর্নমেন্টের অনেকে 3টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, তো 3টা মন্ত্রণালয় সাথে একটাই আগে চালায় নেই, 3টা কেমনে চালাবে? তো যার ফলে কোনো মন্ত্রণালয়গুলো এভাবে ভালোভাবে ফাংশন করছে না, কিংবা যেই সিদ্ধান্ত যেই প্রেক্ষাপটে নেওয়া দরকার সে ধরনের সিদ্ধান্ত তারা নিতে পারছে না, যার ফলে ওই একটা লক সৃষ্টি হয়েছে। সেটা সামগ্রিকভাবেই বাজার ব্যবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক দিকেই বাধার সৃষ্টি করছে, এবং সরকারের প্রতি মানুষের সেই শুরুর দিকে যে সমর্থনটা ছিল এখন আর সেটি কিন্তু নাই। তো তার কারণে আমরা মনে করি যে সংস্কার এই সময় ডিমান্ড ছিল। ইতিমধ্যেই অনেকখানি সংস্কার তো প্রস্তাবনা চলে এসেছে, এখন এখান থেকে আলোচনা করে একদম কিছু শেষের দিকে চলে এসেছি। নিতে হলেই চূড়ান্ত একই করে বিষয় দিতে রুমিন ফারহান পারলেই আপনার হয়। থেকেও জানতে হ্যাঁ, চাইবো যে আমি- সিন্ডিকেটের কথা বলা হয়, এমনকি এটাও বলা হয় যে এখনো কিছু রাজনৈতিক দল সিন্ডিকেটের সাথে যুক্ত। আপনার কি মনে হয় কারা যুক্ত? না ভাই, সিন্ডিকেটটা ব্যবসায়ীদের। কেন বলছি? আমি তথ্য ছাড়া বলছি না। কয়েকটি রিপোর্ট এসছে ধারাবাহিকভাবে, যেখানে দেখাচ্ছে 3টা থেকে 4টা কোম্পানির হাতে তেল, চিনি, পেঁয়াজ, এগুলোর নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলোর ব্যবসা কমপ্লিটলি কুক্ষিগত। এই ব্যবসা যতক্ষণ পর্যন্ত আপনি স্প্রেড করতে না পারবেন, অর্থাৎ মার্কেটে আরও ব্যবসায়ী আনতে না পারবেন, এই সিন্ডিকেট কখনো বন্ধ হবে না। ধরুন আপনি এস আলমের সবচেয়ে বেশি চিনি আমদানি করে, এস আলম যদি এখন চিনি আমদানি হঠাৎ করে ঢিলা দেয়, বন্ধ করারও দরকার নাই, বাজারে চিনির ভয়াবহ ক্রাইসিস তৈরি হবে। এইরকম ভাবে কয়েকটি কোম্পানি একদম নাম ধরে ধরে বলে দেওয়া আছে, ডিমের সিন্ডিকেট নাম ধরে ধরে বলে দেওয়া আছে। চালের বাজার, চাল কলগুলো নিয়ন্ত্রণ করে কয়েকটি বড় বড় চাল কলের মালিক। সো এই কয়েকজনের হাত থেকে ব্যবসাটা যদি আপনি গিয়ে ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ে, ক্ষুদ্র বাদ দেন, মাঝারিদেরকেও যদি আপনি ইন্টারেস্টেড করতে না পারেন, বা আরো বড় অন্যান্য যে কোম্পানি আছে তাদেরকেও ব্যবসায় টানতে না পারেন, সিন্ডিকেট কখনো যাবে না। আপনি বিশ্বাস করেন যেই দলে ক্ষমতায় আসুক। জি। আরেকটি বিষয় রুমিন ফারহান, একদম শেষ সময় চলে এসেছে, আমি একটু জানতে চাচ্ছি, সাংবাদিক মাসুদ কামাল একটি গণমাধ্যমের টক শোতে সম্প্রতি একটি কথা বলেছেন যে তারেক রহমানের মধ্যে অনেক পরিবর্তন তিনি দেখতে পান, নেতা হিসেবে ইতিবাচক পরিবর্তন তিনি দেখতে পান, কিন্তু তারেক রহমানের কথা কেন জনগণ শুনবে এমন প্রশ্ন তুলেছেন, এবং কারণ হিসেবে বলেছেন বিদেশে বসে জনগণকে কেন উপদেশ দিতে হবে, দেশে ফিরতে এখন বাধা কোথায়, একটু বলবেন এই প্রশ্নের উত্তরটা। দেখুন, জনাব তারেক রহমান একজন ব্যক্তি যেমন, তার চেয়ে অনেক বেশি তিনি একজন রাজনীতিবিদ, এবং তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলটিকে গত ফ্যাসিস্ট রেজিমের সময়টা ঐক্যবদ্ধ রেখেছেন। তিনি দূর থেকে দল পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। সো ওনার পলিটিক্যাল প্রুডেন্স এবং পলিটিক্যাল যে এক্সপিরিয়েন্স, সেটা থেকেই উনি ওনার সিদ্ধান্তগুলো নেবেন। ওনার ফিরে আসা কেবল একজন ব্যক্তি তারেক রহমানের ফিরে আসা নয়, বরং বিএনপির যিনি কাণ্ডারি তার ফিরে আসা। সো অনেক ক্যালকুলেশন করেই তিনি তার সঠিক সময় নির্ধারণ করবেন যে তিনি কবে একদম ফিরবেন। এক মিনিটে নুরুল হক নূর একটু বলবেন যে ঐক্যের কথা বলা হয়, যেই অংশীজন ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানে, সেই অংশীজনদের মধ্যে কোনো বিভাজন তৈরি হয়েছে কিনা, নির্বাচন বা অন্য কোনো বিষয়, আপনার কি মনে হয়? একদম 1 মিনিটে। না, অনেক ক্ষেত্রেই দ্বিমত এবং দ্বিমত থেকে বিভাজন আছে। বিভাজনটা থাকাটা স্বাভাবিক যে কিছু ক্ষেত্রে, কিন্তু সেটা মাত্রাতিরিক্ত হলে সমস্যা। বিশেষ করে ধরেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে তো অ্যাডমিনিস্ট্রেশন সেই চেঞ্জ বিভাজনটা হয়েছে। একটু যুক্ত করতে চাই, সরকার চাইলে সেই বিভাজনটা তৈরি না হওয়ার সম্ভাবনা ছিল কিনা? অবশ্যই সরকার এই বিভাজন এবং দেশের এই পরিস্থিতি, এবং আমি মনে করি আগামীতেও যে সংকটটা তৈরি হবে, এটার জন্য অনেকখানি সরকার দায়ী। কারণ এই সরকারের সুযোগ ছিল শুরুর দিকে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করে অন্তত এই সংস্কারগুলো করে দেশকে একটা সঠিক ট্র্যাকে নিয়ে যেতে। তারা শুরুর দিকেই ন্যাশনাল গভর্নমেন্ট করে নেই, তারা তাদের এই পরিচিত সার্কেলের লোকদের কিনে একটা গভর্নমেন্ট করলো, যেটা পুরোপুরি ফাংশনও ভালোভাবে করছে না। যার ফলে তো ওইখান থেকেই তো রাজনৈতিক দল বা নাগরিক সমাজ, ছাত্র থেকে শুরু করে সকলের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছিল, সেটিতে ফাটল ধরেছে। এখন ফাটলের ফলে বিএনপি যদিও বলছে যে তারা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করবে, কিন্তু এই সরকার সকলের সমর্থন নিয়েই তারা একটা ন্যাশনাল গভর্নমেন্ট
করতে পারলো না, কিংবা সবাইকে নিয়ে শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না ইউনিটিটা। সো পলিটিক্যাল পার্টির তো একটা নিজস্ব এজেন্ডা থাকে, কাজে একটা পার্টির শেষ করবো। এজেন্ডায় তো আর সবাই একমত হবে না, সেখানে কতটুকু তারাও ধরে রাখতে পারে সেটা একটা বিষয়। তবে এই ইউনিটিটার উপরে আগামীর বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ পরিস্থিতিতে, বিশেষ করে জি। 75-এর পর যে অসংখ্য নানান ধন্যবাদ অস্থির সময় আপনাদেরকে ছিল, আমাদের সঙ্গে সেই যুক্ত হওয়ার জন্য। অনেক পরিস্থিতি নির্ভর করে আগামীতেও। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।